হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। যেই ফাইনাইট ভার্বের কারণে আপনারা বলেন আমার সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সমস্যা, যে ফাইনাইট ভার্বের কারণে বলেন যে আমার ভার্বের যে ক্লাসিফিকেশনগুলো আছে এগুলো আমার সমস্যা, এটা বুঝি ওটা বুঝি না, ওটা মনে থাকে এটা মনে থাকে না। তার একমাত্র কারণ হলো, একটাই সলিউশন হলো, সেটা হলো ফাইনাইট ভার্ব। আর এই তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আশা রাখি। তো আমরা চলে যাই ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করবো। আমরা ফাইনাইট আর নন ফাইনাইটই আমাদেরকে জানিয়ে দিবে যে আপনার আর এই ক্লাসিফিকেশন অফ ভার্বের মধ্যে কোনো সমস্যা থাকবে না, আইডেন্টিফিকেশন অফ ভার্বের মধ্যে কোনো সমস্যা থাকবে না। তো লেটস স্টার্ট বন্ধুরা। ফাইনাইট ভার্ব কি? এখন প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হলো সেই ভার্বটা যে ভার্বটা নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। কি কি অনুযায়ী পরিবর্তন হবে? এক নম্বর কথা হলো সে নাম্বার অনুযায়ী পরিবর্তন হবে। নাম্বার অনুযায়ী পরিবর্তন হবে, পার্সন অনুযায়ী পরিবর্তন হবে, আরেকটা টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। এই তিনটা কারণে যে ভার্বটা পরিবর্তন হয় সেটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে আমরা উদাহরণ বলি, আমরা একটা উদাহরণ বলি। হি ওয়ান্টস টু গো হোম। আচ্ছা, এই যে এখানে ওয়ান্টস ভাবটা আমরা ব্যবহার করেছি, এই ওয়ান্টস ভাবটা আমরা যদি হি সাবজেক্টটার পরিবর্তে আমরা আই ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের আর এস যুক্ত করতে হচ্ছে না। অপরদিকে টু গো হোম, এই যে টু গো হোম আমাদের এই ভাবটার পরিবর্তন হয়েছে, কিন্তু টু প্লাস ভার্বের পরিবর্তন হয়নি। তো যে ভাবটা নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হবে না সেটা হলো আমাদের নন ফাইনাইট ভাব, আর যেটা পরিবর্তন হবে সেটা হলো ফাইনাইট ভাব। তো এই ভাবটা আমাদের কিসের কারণে পরিবর্তন হয়েছে? নাম্বারের কারণে একবার পরিবর্তন হয়েছে। আমরা যদি আবার এখানে দিয়ে দিই তাহলে আমাদের ওয়ানটাই থেকে যাবে, টু গো হোম। এবার দেখেন, এবার আমাদের ওয়ান্টের মধ্যে পরিবর্তন হয়নি এবং টু গো এর মধ্যে পরিবর্তন হয়নি। কারণটা কি? নাম্বার এবং পার্সনের কারণে আমাদের পরিবর্তনটা হয়নি। আবার এখানে নাম্বার এবং পার্সনের কারণে পরিবর্তনটা হয়েছে। আবার দে, এবার আমরা টেন্সের কারণে পরিবর্তন করব। দেখেন, দে ওয়ান্টেড টু গো হোম। আমাদের এই দ্বিতীয় সেন্টেন্সে, এই চতুর্থ নম্বর সেন্টেন্সে এই ভাবটাতে আমাদের ভার্বের কারণে, অর্থাৎ টেন্সটা, ভাবটা পরিবর্তন হয়েছে টেন্সের কারণে। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি দে ওয়ান্টেড টু গো দেয়ার। আমরা এই ভার্বটার কোনো পরিবর্তন, ওয়ান্টেড ভার্বের কোন পরিবর্তনটা হয়েছে, কিন্তু টু গো ভার্বের কোনো পরিবর্তনটা হয় নাই। তাহলে যে ভার্বটা নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হবে সেটা হলো আমাদের ফাইনাইট ভার্ব, আর যেটা পরিবর্তন হবে না এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের এই যে ভার্বটা পাইলাম এটা হলো আমাদের ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে এটা হলো নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এটা হলো আমাদের নন ফাইনাইট ভার্ব। এখন কথা হলো, একটা সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে, নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে ফাইনাইট ভার্বটা কি আমরা বুঝতে পারতেছি? আমরা আরেকটা উদাহরণ দিই। আই ইট রাইস, এই যে এটা হলো আমাদের ফাইনাইট ভার্ব, এখানে আমাদের নন ফাইনাইট ভার্ব নাই। আমরা যদি বলি আই ইট টু লিভ, আই ইট টু লিভ রাইস, মনে করেন এটা দিলেও দিতে পারি, নাও দিতে পারি, অবজেক্টের হিসাবটা আলাদা। এখন আমাদের এই যে টু ভার্বটা, আমাদের ইট ভার্বটা আছে, এটা আমাদের তাহলে ফাইনাইট ভার্ব, আর এটা হলো আমাদের নন ফাইনাইট ভার্ব। কারণটা আমরা আই এর জায়গায় যদি আমরা হি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এখানে একটা এস যোগ করব, অথচ টু লিভ এটার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমাদের দাঁড়াইলো যে এই ইটস ভার্বটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, অর্থাৎ যে ভাবটা আমাদের সাবজেক্টের সাথে একদম লাগানো থাকবে এবং ওই ভাবটা সাবজেক্টের কারণে আমাদের পরিবর্তন হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভাবের সাথে আসবে যুক্ত হবে। যদি থার্ড পারসন না হয়, ফার্স্ট পারসন হয়, তাহলে আসবে যুক্ত হবে না প্রেজেন্ট ইনডিফিনিটে। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা যদি আই ব্যবহার করি তাহলে এম ব্যবহার করবো, আই এম ইটিং রাইস। যদি হি ব্যবহার করি তাহলে হি ইজ ইটিং রাইস। যদি প্রেজেন্ট পারফেক্ট করি তাহলে হি হ্যাজ ইটেন রাইস। আই ব্যবহার করলে আই হ্যাভ ইটেন রাইস। তাহলে আমাদের ভাবটা পরিবর্তন হচ্ছে এবং টেন্সের কারণে পরিবর্তন হচ্ছে। তাহলে যে ভাবটা নাম্বার, পার্সন ও টেন্সগত কারণে পরিবর্তন হয় সেটা হলো ফাইনাইট ভাব, আর যেটা টেন্স, নাম্বার, পার্সন ও টেন্সগত কারণে কোনো রকম কোনো পরিবর্তন হয় না সেটাই হলো নন ফাইনাইট ভাব। এখন আমাদের কথা হলো যে এই যে ফাইনাইট ভাবটা আমরা চিনলাম, এটার সাথে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সের কি সম্পর্ক আছে? পুরোটাই সম্পর্ক, 100% সম্পর্ক। কারণটা হচ্ছে
একটা ফাইনাইট ভার্ব থাকার অর্থ হচ্ছে সেখানে একটা ক্লজ আছে। ক্লজটা কি? ক্লজ হলো একটা ফাইনাইট ভার্ব যুক্ত অংশই হলো আমাদের ক্লজ। অর্থাৎ ক্লজ হলো সেই অংশ যেখানে ক্লজ হলো একটা সম্পূর্ণ সেন্টেন্স, একটা বৃহৎ সেন্টেন্স বা একটা ক্ষুদ্র সেন্টেন্স যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকে। আর ফাইনাইট ভার্ব থাকার অর্থ হচ্ছে তার সাথে সাবজেক্ট থাকবে। আচ্ছা দেখেন এটা আমাদের একটা ক্লজ। আমি কিভাবে এখন দেখি, এই যে হি ওয়ান্টস টু গো হোম, আমরা কি বলছিলাম? ফাইনাইট ভার্ব থাকার অর্থ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব সমান ওয়ান ক্লজ, ওয়ান ফাইনাইট ভার্ব ইকুয়াল টু ওয়ান ক্লজ। আমরা এটা একটু মিশাই দিই, তো আমরা মিশাই দিয়ে পজ করব। আচ্ছা দেখো, মিটু। আচ্ছা হ্যাঁ চলতেছে। আচ্ছা দুইটা সেন্টেন্স আমরা পাচ্ছি, এই দুইটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ভার্বটা কিসের কারণে পরিবর্তন হয়েছে? সাবজেক্টের কারণে পরিবর্তন হয়েছে। এই ভার্বটা পরিবর্তন হয়েছে টেন্সের কারণে। সাবজেক্ট মানে নাম্বার এবং পার্সন, আর টেন্স মানে ভার্বটা পরিবর্তন। তাহলে নাম্বার এবং পার্সনের কারণে ভার্বের পরিবর্তন হবে, আর টেন্সের কারণে পরিবর্তন হবে, সেটা হলো ফাইনাইট ভার্ব। আর এটা কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্ব, আমরা এর আগের আলোচনায় জানছি। এখন কথা হলো আমরা জানবো একটা সূত্র, সেটা হলো ওয়ান ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব ইকুয়াল টু ওয়ান ক্লজ। তাহলে ওয়ান ক্লজটা কি জিনিস? ক্লজ হলো একটা ক্লজ হলো মূলত ক্লজের সংজ্ঞাটা যদি বলতে চাই তাহলে আমাদের আরেকটা বড় সেন্টেন্স দিতে হবে, তাহলে আমাদের ক্লিয়ার হবে। ইফ ইউ কাম আই শেল গো। এইখানে দেখেন, এখানে কিন্তু আমাদের দুইটা ফাইনাইট ভার্ব আছে। এই যে ফাইনাইট ভার্ব এর সাথে সাবজেক্ট, অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকার অর্থ হচ্ছে অবশ্যই তার সাথে সাবজেক্ট আছে। তাহলে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। অবজেক্ট থাকাটা হচ্ছে আপনি বিয়ে করতে যায় শালিকা থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, কিভাবে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে আবারও শেল গো, এটা একটা ফাইনাইট ভার্ব, এই গোটা ফাইনাইট ভার্ব, ফিউচারের কারণে শেল নিয়েছে। তাহলে এটা একটা ক্লজ। কারণটা হচ্ছে কি, ফাইনাইট ভার্বের সাথে সাবজেক্ট যে যুক্ত থাকবে, অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, সেটাই হচ্ছে ক্লজ। তাহলে এটা একটা বৃহৎ সেন্টেন্স। এই বৃহৎ সেন্টেন্সের মধ্যে ক্লজ আছে দুইটা, ওয়ান ক্লজ নাম্বার ওয়ান, ক্লজ নাম্বার টু। তাহলে এখানে আবার ক্লজ আছে কয়টা? একটা। এখানে ক্লজ আছে একটা, ক্লজ আছে আমাদের এখানে একটা। এখন ক্লজের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? ক্লজের সংজ্ঞাটা আমরা প্র্যাকটিক্যালি বুঝবো। ক্লজ হলো একটা সম্পূর্ণ সেন্টেন্স বা বৃহৎ সেন্টেন্সের একটা অংশ যেখানে কেবলমাত্র একটি ফাইনাইট ভার্ব থাকে। তাহলে এই বৃহৎ সেন্টেন্সের একটা অংশ যেখানে একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা ক্লজ। এটা বৃহৎ সেন্টেন্সের একটা অংশ যেখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা ক্লজ। আর এখানে কেবলমাত্র একটি সেন্টেন্স যেখানে কেবলমাত্র একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে ক্লজ হলো একটা সম্পূর্ণ সেন্টেন্স বা বৃহৎ সেন্টেন্সের একটা অংশ যেখানে কেবলমাত্র একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমরা বলতে পারি কি, ওয়ান ফাইনাইট ভার্ব ইকুয়াল টু ওয়ান ক্লজ। এটা যদি বোঝা যায় তাহলে আমরা এরপরের ধাপে চলে আসতে পারবো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। আমরা কিন্তু ভার্ব পড়তেছি, কিন্তু আমি বলছিলাম যে ভার্বটা পাশাপাশি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সটা জানতে হবে, না হলে কিন্তু ভার্বটা ক্লারিফিকেশন আসবে না। আর আমাদের ওই যে ভার্ব জানতে জানতে প্রতিটা জিনিস ইয়ের মতো জড়িত, আপনার নেটের মতো জড়িত, জালের মতো জড়িত, যে জন্য আমরা একটা জিনিসকে ক্লিয়ার করতে গিয়ে আরেকটা জিনিসকে আমরা কমপ্লিট করে নিচ্ছি, যাতে করে আমাদের পরবর্তীতে ওই জায়গাটা থেকে আর সমস্যা না হয়ে থাকে। যেহেতু আমরা এদিকে আসতেছি আমরা, তাহলে আজকে সিম্পল। আচ্ছা এখন আমরা সিম্পল সেন্টেন্সও এখানে জানে ফেলবো। এই যে আমরা এখানে জানছি কি, ওয়ান ফাইনাইট ভার্ব ইকুয়াল টু ওয়ান ক্লজ। আচ্ছা এখন সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটা আমি দিয়ে দিচ্ছি। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা ক্লজ থাকবে। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে কি, একটা ক্লজ থাকবে। তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র ক্লজ নিয়ে গঠিত, সেই সেন্টেন্সটাই হলো সিম্পল সেন্টেন্স। আচ্ছা দেখেন তো, হি গোস টু মিট ইউ, এটা একটি মাত্র ক্লজ না? একটি মাত্র ক্লজ। তাহলে একটি মাত্র ক্লজ মানে কি, এটা আমরা একটা মাত্র যেহেতু ক্লজ আছে, ওয়ান ক্লজ এটা, তাহলে এটাকে আমরা ওয়ান সিম্পল সেন্টেন্স বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? ওয়ান ফাইনাইট ভার্ব ইকুয়াল টু ওয়ান ক্লজ ইকুয়াল টু বলতে পারি ওয়ান সিম্পল সেন্টেন্স। ইকুয়াল টু এখানে দিলাম ইকুয়াল টু ওয়ান
সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা কি বুঝলাম? ওয়ান ফাইনাইট ভার্ব ইকুয়াল টু ওয়ান ক্লজ ইকুয়াল টু ওয়ান সিম্পল সেন্টেন্স। আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স জানাই ফেলছি। এখন কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স কি? তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে আর কমপ্লেক্স সেন্টেন্সেও দুইটা ক্লজ থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে যদি একটা কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় দুইটা ক্লজ, তাহলে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। আমার দিকে লক্ষ্য রাখেন, একটা কোঅর্ডিনেট কনজাংশন। এখন কোঅর্ডিনেট কনজাংশনগুলো কি কি? অ্যান্ড, বাট, অর, ইয়েট, হ্যান্ডস, সো, দেয়ারফর, নট উইথস্ট্যান্ডিং, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নট, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। আমি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, এই উপরের গুলো আমাদের চলে গেছে, এগুলো আমরা মিশাই দিলাম। I have you and you have me। আমি একটা সহজ সেন্টেন্স দিলাম। আচ্ছা, এখানে I have এটা একটা ফাইনাইট ভার্ব, আর এই ফাইনাইট ভার্বের এটা সাবজেক্ট, এটা হলো অবজেক্ট। আচ্ছা, এটা তাহলে একটা ক্লজ। এখানে এটা একটা ফাইনাইট ভার্ব, সরি এটা একটা ফাইনাইট ভার্ব, এটা সাবজেক্ট, এটা একটা অবজেক্ট, তাহলে এটা একটা ক্লজ। আচ্ছা, এখানে দুইটা ক্লজ আছে। যেহেতু দুইটা ক্লজ আছে, তাহলে এটা কিন্তু অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে না, কারণ সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকবে, হয় এটা কম্পাউন্ড সেন্টেন্স নয়তো কমপ্লেক্স সেন্টেন্স। এখন এখানে আমাদের কনজাংশন আছে অ্যান্ড। আমি বলছিলাম কি অ্যান্ড, বাট, অর, ইয়েট, হ্যান্ডস, সো, দেয়ারফর, নট উইথস্ট্যান্ডিং, নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নট, এগুলো দ্বারা যখন দুইটা ক্লজ যুক্ত হবে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে কি এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। এই সেন্টেন্সটা হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এইখানে দেখেন তো, এখানে একটা সেন্টেন্স আছে, ইফ ইউ কাম আই শ্যাল গো। এখানে দুইটা ক্লজ আছে না? এখানে দুইটা ক্লজ একটা যুক্ত হয়েছে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা। এখন সাবঅর্ডিনেট কনজাংশন গুলো কি? ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, সো দ্যাট, সো, ড্যাশ, অ্যাজ, দ্যাট। তারপর রিলেটিভ প্রোনাউন গুলো হু, হুম, হুজ, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এগুলো হলো রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ এগুলো দ্বারা যখন দুইটা ক্লজ যুক্ত হবে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে দুইটা ক্লজ যেহেতু একটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, তাহলে আমরা উই মে ডিসাইড দ্যাট দিস সেন্টেন্স ইজ a complex sentence। কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কিন্তু ভার্বে ছিলাম, কিন্তু আমাদের এটা জানি ফেললাম আমরা। এর পরবর্তীতে ফাইনাইট ভার্বটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। আমরা এরপরে নন ফাইনাইট ভার্বের আলোচনা করব। আর একটা সিম্পল সেন্টেন্স অলরেডি হি goes to meet you। এখানে দেখেন, এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, তার সাথে এটা একটা সাবজেক্ট আছে, আর অবজেক্ট বা এক্সটেনশন আছে। তাহলে যেহেতু এটা একটা মাত্র ক্লজ বা একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে this sentence is a simple sentence because this sentence contains only one clause and one finite verb, and the another number 1, number 2, number 3, 1 number sentence is a simple sentence we may decide, but in the second number sentence is a compound sentence because we get two clauses here, we get two finite verbs here and with a conjunction। অর্থাৎ এখানে দুইটা ক্লজ আছে মানে দুইটা ফাইনাইট ভার্ব আছে আর একটা কোঅর্ডিনেট কনজাংশন আছে, অর্থাৎ এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর ঠিক একই ভাবে 3 নম্বর কোশ্চেনটা, দিস সেন্টেন্স ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স বিকজ উই গেট টু ফাইনাইট ভার্ব, one finite verb come and another finite verb is go, and we get two clauses, you come and I shall go, দুইটা ক্লজ আমরা পাচ্ছি এবং এই দুইটা ক্লজ যুক্ত হয়েছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা। সো উই মে firmly decide that this 3 number sentence is a complex sentence. That's all today, and I also invite you for the next class, and I shall discuss about on the finite verb, non-finite verbs and in details, and see you the next day, see you the next class, and up to that please share my videos and comment your opinion and help me to grow my page and account. That's all today.